বেঁচে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বৈঠক করলেন তেল আবিবে। হঠাৎই সুর নরম করলেন ট্রাম্প, বললেন ইরান খুবই শক্তিশালী। ওয়াশিংটন নয়, যুদ্ধ শেষ করবে তেহরান, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি আইআরজিসির। মুস্তাবা খামেনির নেতৃত্বে ঐক্যবদ্ধ ইরান, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শিক্ষা দেয়ার হুঁশিয়ারি। এবং ইরানের দখলে হরমুজ প্রণালী, দখলে নিতে মরিয়া যুক্তরাষ্ট্র। বেঁচে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার রাজধানী তেল আবিবে অবস্থিত ন্যাশনাল হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারে অনুষ্ঠিত এক মিটিংয়ে অংশগ্রহণ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত হয় এই মিটিং, যেখানে বক্তব্য রাখেন নেতানিয়াহু। ওই মিটিংয়ে নেতানিয়াহু বলেন, আমরা ইরানের কোমর ভেঙে দিয়েছি। আমাদের লক্ষ্য ইরানি জনগণকে অত্যাচারের শৃঙ্খল থেকে মুক্ত করতে সহায়তা করা। তবে তারা মুক্ত হবে কিনা সেটা তো তাদের উপরেই নির্ভর করে। আমাদের দিক থেকে আমরা তীব্র হামলার মাধ্যমে ইরানের কোমর ভেঙে দেয়া এবং এখনো আমরা যুদ্ধ চালিয়ে যাচ্ছি। যদি আমরা ইরানি জনগণের সঙ্গে সফল হই, তাহলে বর্তমান ইরানি শাসন ব্যবস্থার স্থায়ীভাবে পরিবর্তন আনা সম্ভব। আমরা ইতিমধ্যে বড় ধরনের পরিবর্তন আনছি, বিশেষ করে ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থানকে শক্তিশালী করার ক্ষেত্রে। এই সংগ্রামের একটি বড় অংশ আক্রমণাত্মক, আর একটি বড় অংশ প্রতিরক্ষামূলক। প্রতিরক্ষার মূল জনগণের ইচ্ছাশক্তি এবং নাগরিকদের শক্তি। নাগরিকদের শক্তি আসে তাদের যত্ন নেয়া কর্তৃপক্ষের কাছ থেকে, আর এটি আমাদের জন্য অনেক বড় শক্তি। এটি সম্ভব হয়েছে তাদের কারণে যারা জনগণের খেয়াল রাখেন। এর আগে গুজব ছড়িয়ে পড়ে নেতানিয়াহু ইরানি হামলায় নিহত হয়েছেন। বিশ্বাসযোগ্য সূত্র, কোনো ছবি বা ভিডিও প্রমাণ ছাড়াই ছড়ানো হয় এই গুজব, যাতে বিভ্রান্ত হন অনেকেই। শফিকুল ইসলাম শান্ত, এনবিবি। מה היה לנו, מה אנחנו משפרים, איפה אנחנו עוברים למצוינות כל יום, בוקר, ערב, מה עשינו, מה אנחנו צריכים לעשות, איך אנחנו צריכים להשתפר, וחוץ מתודה אין לי מה להגיד לכם כלום. Iran's a very powerful country. But when the time comes, the US Navy and its partners will escort tankers. দরকার হলে আমরা আমাদের নৌবাহিনী ও মিত্রদের দিয়ে তেলবাহী ট্যাঙ্কারগুলো হরমুজ প্রণালী পার করাবো। আমি চাই না এমন পরিস্থিতি তৈরি হোক, কিন্তু প্রয়োজন হলে আমরা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে পার করে দেব। সমুদ্রের মাইন সরানোর ক্ষমতা আমাদের সবচেয়ে ভালো। কোথায় কি বসানো আছে আমরা জানি, তা খুব দ্রুত সেগুলো সরিয়ে ফেলতে পারবো। কিন্তু ইরান যদি এমন খেলা খেলতে চায়, এমন জবাব দেব যা তারা আগে কখনো দেখেনি। এই সংখ্যাতে আমরা স্পষ্টভাবে এগিয়ে আছি। পরিকল্পনার আগেই অনেক কিছু করেছি। আমাদের সামরিক বাহিনী বিশ্বের সেরা। আমাদের কাছে রয়েছে সেরা সরঞ্জাম ও দক্ষ মানুষ। ইরান খুবই শক্তিশালী দেশ। তারা মধ্যপ্রাচ্য দখল করতে চেয়েছিল। তাদের কাছে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছিল, যার বেশিরভাগ এখন ধ্বংস হয়ে গেছে। এসব অস্ত্র মধ্যপ্রাচ্যের এমন দেশগুলোর দিকেও তাক করা ছিল, যাদের এই সংঘাতের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। Middle Eastern countries that had nothing to do with this. তারা ইসরায়েলকে ধ্বংস করারও চেষ্টা করেছিল। আমরা সময় মতো পদক্ষেপ নিয়েছি এবং এতে আমরা গর্বিত। এই সংঘাত শিগগিরই শেষ হয়ে যাবে, তবে আবার শুরু হলে আমরা ইরানের উপর আরো কঠোরভাবে আঘাত হানব। যুদ্ধের 11তম দিনে এসে দমে যায়নি ইরান। দেশটির নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তফা আলী খামেনির নেতৃত্বে লাব্বাইক ইয়া খামেনি বলে চালিয়ে যাচ্ছে যুদ্ধাভিযান। নতুন নেতা পেয়ে যেন পশ্চিমা হুঙ্কারকে এখন থোড়াই কেয়ার করছে তেহরান। ঠিক এই মুহূর্তে এসে আইআরজিসি যেন আরো হয়ে উঠেছে আগের চেয়ে বেশি ক্ষিপ্র ও অপ্রতিরোধ্য। এমন মুহূর্তে ইরান আমেরিকার মধ্যে চলছে কথার লড়াই। ট্রাম্পের হুঙ্কারকে পাশ কাটিয়ে ইরান বলছে যুদ্ধ কখন শেষ হবে তা নির্ধারণ করবে তেহরান। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল
জাজিরার প্রতিবেদন বলছে, আইআরজিসি জানিয়েছে যুদ্ধের শেষ ঘন্টা বাজবে তেহরানে, ওয়াশিংটনে নয়। মূলত ট্রাম্প যখন বলেছেন মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই শেষ হতে পারে, তার জবাবে এই উত্তর দিয়েছে আইআরজিসি। যুদ্ধের 11তম দিনে এসে তেল রপ্তানির ওপরও কঠোর হয়েছে ইরান। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাইনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের ওপর হামলা চলতে থাকলে হরমুজ প্রণালী থেকে 1 লিটার তেলও রপ্তানি হতে দেওয়া হবে না। ইরানের সামরিক শক্তি মোটেও দুর্বল হয়ে পড়েনি, বরং তেল রপ্তানি না হলে ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন তার জবাবে আরো কঠোর হবে ইরান। এদিকে আরো শোনা যাচ্ছে যুদ্ধ বন্ধ চেয়ে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া, ফ্রান্স। তবে ইরান অটল, বলছে যুদ্ধবিরতির ক্ষেত্রে প্রথম শর্ত হলো তাদের বিরুদ্ধে আর কোনো সামরিক আগ্রাসন চালানো যাবে না। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের রাজনীতিতে দেখা দেয় নতুন সংকট। কে হচ্ছেন দেশটির পরবর্তী ধর্মীয় নেতা? এই সংকট যেমন ছিল, তেমনি চলতি যুদ্ধের নেতৃত্ব কার হাতে উঠছে সেটি নিয়েও একটি বড় প্রশ্ন ছিল। পরিস্থিতি সামাল দিতে গিয়ে স্বাধীনভাবে কাজ করা শুরু করে আইআরজিসি। ইরানে তখন একদিকে নেতৃত্বহীনতা, অন্যদিকে যুদ্ধ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে যেন আহত সিংহের মতোই গর্জে উঠেছিল দেশটি। মার্কিনিরা সরকার পতনের যে জুজু দেখিয়ে আসছিল তাকে পাশ কাটিয়ে ইরান বুঝে নিল তাদের নতুন নেতাকে। মুজতবা আলী খামেনির হাতে তুলে দিল ইরানের পতাকা। 40 বছরেরও বেশি সময় ধরে ইরান যে স্বপ্ন দেখে চলেছিল তা যেন নেভেনি এক মুহূর্তের জন্য। সেই রুহুল্লাহ খামেনি থেকে আয়াতুল্লাহ খামেনি, তারপর মুজতবা আলী খামেনি। পারিবারিকভাবে মুজতবা খামেনি পাননি আয়াতুল্লাহ উপাধি। এই কারণে তাকে বেগ পেতে হতে পারে ইরানের সুপ্রিম লিডার হতে, যেমনটি তার বাবার বেলায় হয়েছিল। তবে ইতোমধ্যে তাকে নির্বাচিত করে ইরানের মানুষকে মান্য করতে বলেছে দেশটির আলেম পরিষদ। হয়তো আয়াতুল্লাহ খামেনির মতোই তার ছেলের জন্য আইন পরিবর্তন করা হতে পারে, কারণ এ পর্যন্ত ইরানের সরকার পতনের যে কথা বলা হয়ে আসছে তার পেছনে অবশ্যই ইন্ধন হিসেবে কাজ করেছে ইরানের পতিত রাজবংশের সদস্য শাহরেজা পাহলভির মদত। মূলত ইরানের সুপ্রিম লিডাররা মৃত্যুর আগে উত্তরসূরিদের নাম ঘোষণা করে যান। সেই ধারাবাহিকতায় আয়াতুল্লাহ খামেনি তার ছেলের নাম ঘোষণা না করে গেলেও খামেনির ছেলেকেই নির্বাচন করেছেন ইরানের আলেম প্রশাসন। কারণ 40 বছরের বেশি সময় আগে যে রাজবংশকে উৎখাত করে ইরানের শাসনভার গ্রহণ করেছিলেন রুহুল্লাহ খামেনি, তার হাতেই বায়াত নিয়েছিলেন প্রয়াত আয়াতুল্লাহ খামেনি। ইতিহাসের সেই সন্ধিক্ষণে এসে এবার ইরানের পতাকা গেল মুজতবা আলী খামেনির হাতে। তার ভেতরেই ইসলামিক রিপাবলিক ইরানকে টিকিয়ে রাখতে মরিয়া তেহরান। আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার 9ম দিনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে স্থলাভিষিক্ত হলেন খামেনির দ্বিতীয় ছেলে। রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে। 28 জনের বিশাল আলেম পরিষদের ভোটে মোস্তফা আলী খামেনিকে সুপ্রিম লিডার হিসেবে নির্ধারণ করা হয়। দায়িত্ব দেওয়ার পরপরই ইরানিদের ঐক্যবদ্ধ থাকা এবং নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশের আহ্বান জানায় আলেম সমাজ। বলা হয় আয়াতুল্লাহ আলী খামেনির পরিবারে তার সবথেকে কাছে ছিলেন তার নিজের ছেলে মোস্তফা খামেনি। পরিবারের ভেতরে তিনি তার বাবার বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন। এমনকি এও শোনা যায় আইআরজিসির ওপর তার ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণ। মোস্তফা আলী খামেনি বর্তমানে একজন হুজ্জাতুল ইসলাম বা মধ্যম সারির আলেম। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ নেতা হতে হলে তাকে আয়াতুল্লাহ পদবি পেতে হবে। 1989 সালে তার বাবার বেলাতেও এই একই সংকট তৈরি হয়েছিল। তখন আইন পরিবর্তন করে তাকে দেওয়া হয়েছিল সুপ্রিম লিডারের ক্ষমতা। গত 2 দশকে কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক অভিযোগ করে আসছিলেন মোস্তফা খামেনি ইরানের বর্তমান বিক্ষোভ দমনে বেশ কার্যকর ভূমিকা পালন করেছিলেন। এক্ষেত্রে বাবার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্কই শক্তি হিসেবে কাজ করছে বলেও অনেকে মত দিয়েছেন। সুনাম থাকলেও এই নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল 2009 সালের গ্রিন মুভমেন্টের সময় নির্বাচনে কারচুপি ও বিক্ষোভ দমনে তিনি আধা সরকারি বাহিনী ব্যবহার করেছিলেন। তবে সেসব কথা কখনো স্বীকার করেননি মোস্তফা খামেনি। তার নেতৃত্বের মধ্য দিয়ে এখন শুধু ইরান নয়, গোটা পৃথিবীও যেন নতুন করে হিসেব কষছে ইরানকে নিয়ে। বিশ্লেষকদের মতে তার ক্ষমতায় আসা ইরানের রাজনৈতিক কাঠামোয় ডানপন্থী গোষ্ঠীগুলোর প্রভাব শক্তিশালী করার ইঙ্গিত দেয়। আকাশপথের ড্রোন, মিসাইল আর যুদ্ধ জাহাজের জয় জয়কার ঘটাতে পানিপথের তেল হয়ে উঠেছে প্রধান শর্ত। তেল যদি না পাওয়া যায় তবে শুধু ড্রোন মিসাইলই অকার্যকর হবে না, অপাংক্তেয় হয়ে উঠবে জনজীবন। এজন্যই যুদ্ধের মাস্টার চাল হিসেবে 20% বেশি তেল যাতায়াতের রাস্তা হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছিল ইরান।
জানিয়েছে যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের কোনো তেলবাহী জাহাজ চলাচল করতে পারবে না ইরানের কোল ঘেঁষা এই প্রণালী দিয়ে। আর এতেই যেন নড়ে চড়ে বসেছে বিশ্ববাজার। তেলের দাম ছুঁয়েছে $100 ব্যারেলে। বলা যায় ইরানের আকাশ জুড়ে আধিপত্য দেখানো মার্কিন জোট ইরানের পানির এই পথের কাছে অসহায় হয়ে পড়েছে। বিপাকে পড়েছে যুদ্ধবাজ ডোনাল্ড ট্রাম্প। আর তাই তো এবার সরাসরি হরমুজ দখলের হুমকি দিয়েছেন মার্কিন এই প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে বলেছেন তার প্রশাসন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীটি নিজেদের দখলে নেওয়ার চিন্তা ভাবনা করছে। এর আগে হরমুজ প্রণালী বন্ধ করার বিরুদ্ধে ইরানকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যালে বলেছেন যদি ইরান এমন কিছু করে যা হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করে দেয় তাহলে তারা এখন পর্যন্ত যতটা আঘাত পেয়েছে তার চেয়ে 20 গুণ বেশি আঘাত পাবে। এছাড়াও আমরা ইরানের এমন লক্ষ্যবস্তু ধ্বংস করব যা ইরানের জন্য আবারও একটি জাতি হিসেবে গড়ে ওঠা কার্যত অসম্ভব করে তুলবে। মৃত্যু, আগুন এবং ক্রোধ তাদের ওপর রাজত্ব করবে। তবে আমি আশা করি এবং প্রার্থনা করি এটি যেন না ঘটে। ইরান যদিও এখন পর্যন্ত প্রণালীটি পুরোপুরি বন্ধ করে দেয়নি, তবে দেশটি হুমকি দিয়ে বলেছে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো তেলের ট্যাঙ্কার এই পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে সেটিতে তারা হামলা চালাবে। আর করেছেও ঠিক তাই। আর এতেই প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতে। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত যত হামলা হয়েছে তার ভেতর এটি ছিল সবচেয়ে ভয়াবহ। তেহরানের পূর্ব পশ্চিম এমনকি দক্ষিণ দিক থেকেও হামলার শব্দ শোনা যাচ্ছিল। শব্দ এতটাই উচ্চ ছিল মনে হচ্ছিল যেন আমাদের অফিসের জানালাগুলো কাঁপছে। তবে আমরা কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে পারছিলাম না, কারণ এই বিষয়ে সরকারের বিধিনিষেধ রয়েছে। সোমবার রাতে তেহরানে হওয়া হামলার বর্ণনা এভাবেই দিচ্ছিলেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ ভল। তিনি জানান, আমরা বুঝতে পারছিলাম তেহরানে হওয়া হামলাগুলোর মধ্যে এটি ছিল সবচেয়ে বিধ্বংসী, যার হাত থেকে রেহাই পায়নি আহবাজ, ইস্পাহান, কারাজ সহ পশ্চিমের আরো গুটি কয়েক অঞ্চল। ভলের লেখা থেকে আরো জানা যায়, সোমবার রাতে হওয়া হামলায় ইরানে অন্তত 40 জনের বেশি প্রাণ হারিয়েছেন। সব মিলিয়ে এই যুদ্ধে নিহতের সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে 1300 জনে। যুদ্ধের 11তম দিনে পা রেখেছে ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার রাতে হওয়া হামলার আগে সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছিল তেহরানের তেল শোধনাগারগুলোর ওপর যে হামলাটি করা হয়। তারপর থেকে তেল আবিব ও মধ্যপ্রাচ্যে হামলা জারি রাখে ইরান। মাসের প্রায় অর্ধেকের কাছাকাছি সময় চলে এলেও হামলার ধাঁচ কমেনি এতটুকু। এসবের মাঝে তৈরি হয় নতুন উত্তেজনা, তেল সংকট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই ইরানের টুটি চেপে ধরতে চাইছেন ততই যেন বেগবান হচ্ছে তেহরান।